তা তখন কখনো কখনো 2-3 লোক থাকে, এটা আমাদের ঘোষণা করা ছিল যে একজন থাকলে আমরা আমাদের পাঠ করব এবং নিজে নিজে শুনে চলে যাব। সবাই লাভ যদি মনের পার করেছে এবং মনের কাজটা সেটা অ্যাভয়েড করা যায় না, আমিও আর একটু সময় ফিরে দিতে পারব। সম্মানিত সভাপতি, আর তাদের অ্যাড্রেস করবো তারা কেউ নাই, আছে জানসেন আমার খুব ঘনিষ্ঠ জামশেদ চৌধুরী, লেখক, পত্রিকা সম্পাদক এবং অন্যান্য আজকের যাকে আলোচনা করতে রোহান মনিরুজ্জামান রোহান, যার কবিতা নিয়ে আমরা কথা বলবো, শিখতে চাইব যে আসলে সে কী লিখছে, কেন লিখছেন এবং এই লেখা থেকে আমরা কী জিনিস পাই, কি বাংলাদেশি তথ্য পাই। তো সেগুলো আমরা আলোচনা জানতে পারি। রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন, আসলে তো সমস্ত জায়গায় রবীন্দ্রনাথ ছড়িয়ে আছেন, তার ভালোতও ছড়িয়ে আছেন, মন্দতও ছড়িয়ে আছেন, সবটার মধ্যেই রবীন্দ্রনাথ আছেন। তবু এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ যে আমরা মুক্তি করে দিচ্ছি এবং সাহিত্য করে দিচ্ছি, কবিতা লিখে দিচ্ছি, এটি হচ্ছে প্রকাশ, মানুষ প্রকাশিত হতে চায়। আমি যে আপনাদের কাছে সেই বক্তৃতা করতেছি এর উদ্দেশ্য হল প্রকাশ। আমি আমাকে প্রকাশ করছি, এই প্রকাশের ইচ্ছা থেকে এই পৃথিবী গড়ে উঠেছে, সর্বদা গড়ে উঠেছে। এবং এই প্রকাশ যদি ভঙ্গি না থাকতো, মানুষের যদি এই ইচ্ছাটা না থাকতো, তাহলে সে তাকে প্রকাশ করতে পারত না। প্রকাশের মূল মাধ্যম হচ্ছে ভাষা। ভাষা যদি তার আয়ত্ত না থাকতো, সে যদি ভাষা অর্জন করতে না পারত, তাহলে সে নিজেকে প্রকাশ করতে পারত। সেজন্য বলা হয় যে আমরা মানুষ মূলত ভাষার জগতে বাস করে। মানুষের জগৎ হচ্ছে ভাষার জগৎ, অনবরত সে ভাষার মধ্যেই থাকে। সে যখন একা একা থাকে তখনও ভাষার মধ্যে থাকে, সে যখন লোকারণ্যে থাকে তখনও সে ভাষার মধ্যেই থাকে। ভাষা ছাড়া মানুষ এই বিনিময়গুলো করতে পারত না। যাই হোক, আমরা যদি একটা দৃষ্টিভঙ্গি থেকে আসবো, রবীন্দ্রনাথের ওরা কাজ করে, নজরুলের মানুষ এবং আমাদের রোহানের মানুষ, সবার কবিতার মধ্যেই কিন্তু মূল বিষয় হচ্ছে মানুষ। মানুষ ছাড়া এখানে আর দ্বিতীয় কেউ নাই, যার জন্য এই প্রকাশ ঘটেছে। এই প্রকাশ কখনো অসামাজিক হতে পারে। হাইডেগার যেটা বলেছেন, ডাস্টম্যান যখন ভালো হতে পারে সেটিকে তিনি বলেছেন দাদা। অর্থাৎ মানুষের সব গুণগুলো হচ্ছে দাদা, মানুষের অভ্যাসগুলো, বাজে অভ্যাসগুলো, হিংস্রতা, অভদ্রতা, নম্রতা এবং এই যে সমস্ত মিথ্যা বলা, এই হচ্ছে ডাস্টম্যান। অন্তত ডাস্টম্যান হয়ে জন্মগ্রহণ করে, মানুষ জন্মগ্রহণ করে স্বাধীনভাবে, স্বাধীন সত্তায়। সেই সত্তার পরিবর্তন করে এই সত্তা একটি যৌগিক সত্তায় পরিণত হয় যখন মানুষ আস্তে আস্তে বড় হতে থাকে। তার বিরল স্টেজ থেকে সে আস্তে আস্তে ভাষার স্টেজে এসে দাঁড়ায়। তো সেই দিক থেকে আমরা যা কিছু করছি, আমাদের যে সভ্যতা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই ভারত, এই আমাদের পোশাক আশাক, আমাদের কথা বলা, আমাদের বই পুস্তক ইত্যাদি সব কিছু দিকে ধারাবাহিকতা আছে। সভ্যতা সেই বন জঙ্গল থেকে, অরণ্য থেকে, শিকারী জীবন থেকে শুরু হয়েছিল। সেই সভ্যতা গড়াতে গড়াতে আজকের এই পর্যন্ত এসে পৌঁছেছে এবং এর সঙ্গে আরো মজার মজার জিনিস এসে পৌঁছেছে, আমাদের স্টালিন এসেছে। তো আমরা তাকে করতে পারি, গ্রহণ করতে পারি, সে দয়া করে
হোক, তো আমাদের এই সভ্যতার মধ্যে এসে এই যে প্রকাশ, এই যে কবিতার যে প্রকাশ, এই প্রকাশের মধ্যে আমরা নিজেকে প্রকাশ করছি এবং এই প্রকাশের পদ্ধতি আমরা একের সঙ্গে অপরের সম্পর্ক স্থাপন করছি। তো আমাদের কবিতা শুধু না প্রকাশের মাধ্যম কেবল কবিতা নয়, সমস্ত সৃষ্টির প্রকাশ। একজন মিস্ত্রি সে একটা ভাব তৈরি করে, কিন্তু সেই ভাব তৈরির মধ্য দিয়ে সে তার মেধা, কল্পনা ইত্যাদিকে প্রয়োগ করে। এই যে প্রয়োগ করাটা, এটা হচ্ছে তার প্রকাশ। এইভাবে প্রতিটি মানুষই তারপর কৃষক দেখবেন গ্রামের, আপনারা আমি গ্রামে ছিলেন, গ্রাম থেকে আসা মানুষ, কৃষক যখন গরু পাঠালো সিরিয়াল করে লাইন করে রোপণ করে এবং সে দেখে লাইনটা বাঁকা হয়েছে। এই যে প্রকাশ, অর্থাৎ প্রত্যেকেই তার কর্মের মধ্যে দিয়ে তাকে প্রকাশ করে, তার যোগ্যতাকে প্রকাশ করে। সেজন্য প্রত্যেকেই কবি না হলেও এবং কবি হলেও আসলে প্রত্যেকেই কবি। প্রত্যেকের মধ্যে এই কবিত্ব আছে, প্রত্যেকেই এই কবিত্বের প্রকাশ করতে পারে, কেউ প্রকাশ করতে পারে। যাই হোক, আমরা মনোরঞ্জন রহমানের বইয়ের উপরে আলোচনা করব এবং এই আলোচনার মধ্যে একটি বিষয় আমি বলি যে আমরা যে প্রচলিত আলোচনা দেখি, সেই প্রচলিত আলোচনা আসলে পুস্তক আলোচনা নয়, আবার তত্ত্ব কবিতা নয়। তত্ত্ব দ্বারা কবিতা বোঝা যেতে পারে, তত্ত্ব দ্বারা কবিতার ভেতরে প্রবেশ করা যেতে পারে, কিন্তু তত্ত্ব কিন্তু কবিতা না। তো কবিতা যেটা হয় তার মধ্যে সবকিছুই তত্ত্বে হুবহু মিলে যাবে এমন কথা না থাকলেও কবিতার ভেতরে কি চিন্তাটা আছে তাকে আবিষ্কার করা যায়। সেই দিক থেকে আমরা বলব যে মনিরুজ্জামান রহমানের কবিতা কিন্তু মূলত মানুষ, যে বললাম, নজরুলের মানুষ এবং রবীন্দ্রনাথের মানুষ, আর এরপরে যদি ধরেন আমাদের রেজাউদ্দিন ইসলামের মানুষ এবং রহমানের মানুষ, এর একই মানুষ, শুধু মানুষ মানুষ। এখন এই মানুষের চেহারাগুলো, এই মানুষের অভিব্যক্তিগুলো, এই মানুষের প্রকাশগুলো এক এক রকম করতেছে, এক একজন এক একভাবে বলতেছে। এই বলার মধ্যে তাদের একটা পার্থক্য তৈরি হচ্ছে। সেই পার্থক্যটা তৈরি হচ্ছে ভাষা। অর্থাৎ ভাষাকে যদি আপনি একটি কবিতার মধ্যে কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার চয়েস, এটা আপনাকে আবিষ্কার করতে হবে, খুঁজতে হবে ভাষার কোন শব্দটি অ্যাপ্রোপ্রিয়েট হয়, কোন শব্দটি আর কোন শব্দের জন্য উপযুক্ত হয়। ভাষা তো আর কিছু নয়, ভাষা হচ্ছে চিহ্ন। আমরা চিহ্ন দ্বারা বুঝতে পারি যে একটা চিহ্নের সঙ্গে আর একটা চিহ্নের সম্পর্ক। যেমন ধরেন দিন, তার বিপরীত রাগ, তাই না? এখন এই যে দিন এবং রাগ, আপনি যদি কোনো কবিতায় দিন থাকে তাহলে আপনার চিন্তাটা কিন্তু রাগ থেকে আসতেছে। সত্য, তার বিপরীত মিথ্যা, মিথ্যা থাকলে কিন্তু সে সত্য হতো না। তাহলে আপনি যখনই সত্য বলেন তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আপনি মিথ্যার সঙ্গে একটা সংযোগ তৈরি হয়। যখনই আপনি আকাশ বলেন তখন কি মনে হয়? একটা শূন্য স্থান, একটা শূন্য জায়গা। কিন্তু যখনই কবিতায় ব্যবহৃত হচ্ছে তখনই কিন্তু ব্যবহৃত হচ্ছে কি হিসাবে? স্নিগ্ধতা হিসাবে, সৌন্দর্য হিসাবে এবং বিশালত্ব হিসাবে, অসীম হিসাবে। এটাকে বলা হয় কনোটেশন। অর্থাৎ কালচারাল যে মুখটা এটার মধ্যে আছে। শুধু আকাশ শুধুমাত্র কবিতায় এসে ব্যবহৃত হয়নি, সে ব্যবহৃত হয়েছে তার সঙ্গে অন্যান্য সূত্রগুলো নিয়ে। এবং অন্য সূত্রগুলো আপনি কিভাবে আবিষ্কার করবেন? আবিষ্কার করার একটাই মাত্র সুযোগ, সেটা হচ্ছে যে কবিতার শব্দের সঙ্গে শব্দের মিল, শব্দের সম্পর্কটা। আমরা যখন এই শব্দকে মানতে পারবো তখনই আমরা একটি কবিতার মূল স্রোতে প্রবেশ করতে পারবো এবং সেখানে আমরা দেখতে পাবো যে কি কি জিনিস আছে। যেমন ধরেন ট্রেস, এটা হচ্ছে দেরিদার সূত্র। ট্রেস, ট্রেস কি? আপনি একটি কবিতা লিখছেন, এখন আমি কবিতাটা ধরবো কি করে, বুঝবো কি করে, বুঝবার উপায়টা কি? এই উপায়টা হচ্ছে ট্রেস। এই ট্রেস দ্বারা আপনি, এই ট্রেস মানে
পরিস্থিতি বা আবিষ্কার বা খোঁজা, হ্যাঁ, এর দ্বারা আমি যাই, কোথায় যাই, বাড়িতে যাই, গাছে উঠি, কিন্তু এই যে জিনিসগুলি পরস্পরের সঙ্গে যে সম্পর্কগুলো, এটা আমরা ট্রেস দ্বারা বুঝতে পারি। কিন্তু পাশাপাশি যা বলতেছেন হাইম্যান, হাইম্যান মানে পর্দা। এই পর্দাটা ওরা ইউরোপিয়ানরা তো ওরা তো এইভাবে ব্যবহার করে, সতীচ্ছে, আমাদের জন্য সতীচ্ছ আছে নারীদের, সেটা অর্থাৎ সে বিভাজন করে রাখতেছে। তো এই যে ট্রেস এবং হাইম্যানের সম্পর্কটা বুঝতে পারলে আমরা কবিতাকে বুঝতে পারবো, অর্থাৎ কোন শব্দকে ঢাকতেছে, কোন শব্দকে রক্ষা করতেছে, এটা বোঝা বুঝতে হলে ওই থিওরিটা জানতে হবে। ঠিক একই সঙ্গে আমি আর কিছু বলছি ইউরোপিয়ানদের, কারণ আমাদের ভারতে, আমাদের দেশে এখনো পর্যন্ত এই থিওরি চালু হয়নি। তো আর এই সমস্ত থিওরিগুলো উপনিবেশিক নয়, এগুলি উত্তর উপনিবেশিক। এবং এই থিওরিগুলোর সুবিধা হলো যে একটা মজার ব্যাপার হচ্ছে, রবীন্দ্রনাথ যখন লিখেছেন কিংবা নজরুল যখন লিখেছেন, যেমন বিদ্রোহী, এই বিদ্রোহী আমি কে, আমি কি ব্যক্তি নজরুল? মোটেই তা না। এই বিদ্রোহী হচ্ছে সামগ্রিক মানুষ, এই আমি হচ্ছে সামগ্রিক মানুষের বিক্ষোভ, এই আমি হচ্ছে সমগ্র পৃথিবীর জাগরণ। সে সবকিছুতেই আমিকে তৈরি করেছে, এবং এই যে তৈরি করাটা, এই যে নির্মাণ, এই নির্মাণটাই হচ্ছে আপনার ট্রেস। এবং এর দ্বারা আমরা খুঁজে বের করতে পারি যে কোথায় কি আছে। যেমন আপনার রোলা বার্থের 5টি কোড আছে। একটা সাহিত্যকে বুঝবার জন্য এই 5টি কোডের মধ্যে যদি আমরা ফেলি, তাহলে বুঝতে পারি এটা হচ্ছে যে 5টি কোড হারমোনেটিক, তারপর কোয়ারেটিক, তারপর সেমিক, সিম্বলিক এন্ড কালচারাল, এরকম 5টি কোড আছে। এই 5টি কোড দিয়ে আমি একটি ল্যাঙ্গুয়েজকে বিশ্লেষণ করি, তাহলে আমি সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রবেশ করতে পারি এবং তার ভেতরকার অর্থগুলো বুঝতে পারি। আমাদের রোহানের সেই জিনিসগুলি আমি একটা কবিতা আলোচনার মধ্যে বিশ্লেষণ করেছিলাম। তো যাই হোক, রোহান যে লিখছেন, এখনই আমরা এটাকে বলবো না যে খুব সংগঠিত এবং খুবই উচ্চমানের, এটা আমরা বলবো না, এটা বলা উচিত না, কারণ তার ক্ষতিকর লাভ নেই। সে মনে করবে যে আমি তো পাকা কবি হয়ে গেছি, এখন আর আমার সমস্যা হয়ে যায় না। কেউ পাকা কবি হয়ে উঠতে পারে না, প্রত্যেকের ভাষাকে নির্মাণ করতে হয়। রোহান সেটা করতেছে। এবং যেমন ধরেন আমরা আমাদের এখানে এক কবি আছে, আমি তার একটা কবিতার উপরে একটা আলোচনা লিখেছি, রেজাউদ্দিন স্টালিন, আপনাদের এসেছে। তো তার কবিতার মধ্যে দেখলাম যে প্রচলিত কাঠামো না, এ কাঠামোটা সম্পূর্ণ ভিন্ন, একেবারেই ভিন্ন। অর্থাৎ এটা তার ওন ল্যাঙ্গুয়েজ, সে তার একটা ভাষাকে তৈরি করেছে এবং সেই ভাষা থেকে প্রক্ষেপণ করা একটি পর্দায়, যেমন আলো ফেলা, এবং আলো ফেলার মধ্যে যেমন একটা শৈল্পিক কাজ আছে, যে কোন ইতে কত ডিগ্রি কোণে, কত ডিগ্রি দূরত্বে, কতখানি দূরত্বে মধ্যে আলোটা ফেলতে হবে এবং সে ফেললে একটি ভিন্ন অর্থ তৈরি করবে। সেই জিনিসগুলি তার কবিতার মধ্যে আছে বলে সে একটি ভিন্ন ভাষা তৈরি করছে। রোহান তার ভাষা তৈরি করছেন এবং এই তৈরির মধ্যেই একটি ভাষাকে পরিচালিত করতে হবে, কারণ ভাষা সাংঘাতিক রকম বিভ্রান্তিকর একটা বিষয়। আপনি কি বলবেন এবং কি বলছেন, এই দুটো জিনিস নির্ধারণ করতে না পারলে এবং পরস্পরের সঙ্গে সম্পর্ক, রিলেশন এবং কনভারসেশন হলো, একটি হলো ডিকশনারির অর্থ, আমি আগে যেটা বলেছিলাম আলোচনার মধ্যে, আরেকটি কনভারসেশন কালচারাল যে মিনিং। তো এটাকে আপনাকে বিবেচনায় নিতে হবে, দিয়ে আপনি যে এটা করবেন তা প্র্যাকটিসের মধ্যে করতে হবে। আপনার একটা কবিতা লিখে আপনাকে দীর্ঘ সময় এটা রেখে দিতে হবে, দেখতে হবে, বারবার ভাবতে হবে কবিতাটা নিয়ে। কবিতার কাজ কিন্তু অত সহজ নয়, এই জন্য যে আসলে আবেগ থেকে কবিতা উচ্চারিত হয়, কিন্তু আমরা রবীন্দ্র যুগে বসবাস করছি না।
আমরা এমন একটা যুগে বসবাস করছি যে যুগটি রবীন্দ্রনাথের যে জগৎ, সেই জগৎকে পিছনে ফেলে এমন একটা জগতের মধ্যে প্রবেশ করেছে যেটা একটা কি বলে মানে একটা বিস্তৃত জগৎ। এবং এই জগতের মধ্যে বৈজ্ঞানিকভাবে নানান কিছু আমরা একটা পৃথিবীকে আমরা হাতের মুঠোর মধ্যে দেখতে পাচ্ছি। একটা মোবাইলের মধ্যে আমরা এমন কিছু নাই যে দেখতে পাই না, ছবি তোলা যায়। আগে তো ক্যামেরা কিনে ফেলতো ছবি তোলার জন্য, এখন আর লাগে না, মোবাইল কিনে। তো এই যে আপনার পরিবর্তনগুলো ঘটে গেছে, এই পরিবর্তনের সঙ্গে আপনাকেও পরিবর্তিত হতে হবে। পুরনো ধারণা, পুরনো বাক্য, পুরনো চিন্তা, পুরনো অভ্যেস এবং একই সঙ্গে শব্দ প্রয়োগ, এগুলি থেকে উত্তরিত হয়ে নতুন শব্দের জন্ম দিতে হবে, যাতে করে আপনারা নতুন ভাবে কবিতা লিখতে পারেন। আমি রোহানের একটা কবিতা আলোচনা করেছিলাম, আমি খানিকটা সেখান থেকে নক্ষত্রের আত্মচিৎকার। হ্যাঁ, এখন এটা কি কি বোঝায়? নক্ষত্রের তার আত্মচিৎকার কেন? আমরা এটাকে এইভাবে আনছি কেন? রোহন কেন আনছে? নক্ষত্র আমাদের এটা কি গ্রহ, আর গ্রহের বিপরীতে রয়েছে নক্ষত্র। নক্ষত্র কি হচ্ছে? দীর্ঘদিন ধরে জ্বলতেছে, তাই না? জ্বলতেছে এবং ক্ষয় হচ্ছে, সে তার পরিবেশ এবং পরিস্থিতিকে বদলাচ্ছে। সূর্য হচ্ছে নক্ষত্র, তো সে তার মধ্যে যে প্রতি মুহূর্তে বিস্ফোরণ হচ্ছে, বিস্ফোরণের নতুন নতুন শক্তি তৈরি হচ্ছে, এবং এই শক্তির এক সময় শেষ আছে, এটাও এক সময় শেষ হবে। তো যাই যে শেষ হওয়া, পুড়ে যাওয়া, জলে পুড়ে খান হবে, এই যে নক্ষত্র, তার একটা চিৎকার আছে, তার সেই চিৎকারকে জীবনের সঙ্গে মিলানো হয়েছে। জীবন এরকমই, অর্থাৎ পুড়তেছে, সাংসারিক নানা দহন, পীড়ন, কষ্ট ইত্যাদি বোধ থেকে যে আমাদের যে কষ্ট হচ্ছে, আমাদের যে বেদনা হচ্ছে, সেই বেদনার মধ্যে একটা পরিবর্তন ঘটতেছে এবং আমরা পুড়তেছি। এই যে চিৎকার, বেদনার চিৎকার, কষ্টের চিৎকার, সেটিকে এই বইয়ের মধ্যে এই নক্ষত্র মানুষ, এই নক্ষত্র এখন কিন্তু প্রতীক হিসেবে ব্যবহৃত হলেও তার অর্থটা কিন্তু মানুষের মধ্যে পৌঁছে যায়। মানুষের এইভাবে সে তার শক্তি, সামর্থ্য, চরিত্র, বিদ্রোহ ইত্যাদি, এটা একটা সূর্যের মতো, তাই না? এটা সূর্যের মতো। সূর্য যেমন তার শক্তি এবং তার সূর্য, তার যে ক্ষমতা ইত্যাদি সারা পৃথিবীকে আলোকিত করছে, এবং এই যে পৃথিবী লোকে এই আলো না থাকলে পৃথিবী শুকিয়ে যাবে, এটা ঠিক একজন মানুষের যদি সমাজে একই রকম একইভাবে একজন মানুষের যদি সমাজে নিষ্ক্রিয় হয়ে যায় এবং তাদেরকে আক্রমণ কল্পনা করে, তাহলে সমাজও আরো একটি বড় ব্যাপার আছে যে আমাদের তত্ত্বের মধ্যে যে প্রচলিত নানা বিষয়ে আমরা যে মানুষের যে ধারণাগুলো, পূর্বতন ধারণাগুলো যেগুলো এসেছে জ্ঞানের মনস্তত্ত্বের মধ্যে এসেছে, এই সমস্ত মিলিয়ে যে এখন তত্ত্বের একটি জগৎ গড়ে উঠেছে। এবং সে বিষয়ে মনোযোগ করতে হবে, পড়াশোনাটা করতে হবে, দেখতে হবে কোথায় কি আছে, তাহলে সে কবিতার নতুন নতুন শব্দ বাক্য সে গঠন করতে পারবে। আমরা একটা থেকে বেরিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এক সময় একটা ছন্দ ছাড়া হঠাৎ পৃথিবী নাকি ছন্দ দিয়ে তৈরি হয়েছে। পৃথিবী ছন্দ দিয়ে তৈরি হয় না, মানুষ ছন্দ অনুমান করেছে যে ছন্দ, আমি কোথায় শব্দ শুনতেছি, হ্যাঁ এরকম ঝুমুঝুমু হচ্ছে, এটা মাত্র একদম রেলে তুললে করে একদম শব্দ শুনতে পায়, সে একরকম শব্দ, একরকম ছন্দ, আরেক রকম শোনে, সে আরেক রকম শোনে। সুতরাং ছন্দ দিয়ে পৃথিবী তৈরি হয় না, পৃথিবীর মতো তৈরি হয়েছে, মানুষ তাকে ছন্দের মধ্যে ফেলেছে, মানুষ তাকে ছন্দটা নির্মাণ করে দিয়েছে। এবং একটা পর্যায়ে এসে আস্তে 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 আমরা মধ্যযুগের কবিতা ছিল আপনার ধর্মীয় উপাদানে গঠিত, মধ্যযুগীয় কবিতা, এবং
পরবর্তীকালে এটাকে আধুনিকতার প্রান্তে এনে দাঁড় করালেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ পুরনো জিনিসগুলোকে চর্চা জিনিস, নঙ্গলকান্তের জিনিস ইত্যাদিকে ভাঙলেন এবং তিনি সবকিছু আত্মস্থ করলেন। এ হচ্ছে বলা যেতে পারে ব্লাক সবকিছু খেয়ে ফেলেছে, অর্থাৎ সবকিছু তার মধ্যে নিয়েছে। এবং রবীন্দ্রনাথ নতুন করে একটি যে ভাষা তৈরি করলেন, ভাষা নির্মাণ করলেন, সেই ভাষার যে আর কিছু না হোক, ভাষার যে বিপ্লবটা তিনি করে গেছেন সেটি অন্তত আমাদেরকে বহুদিন আমাদের বলা যেতে পারে আমরা একটা ভালো খুব মমিত ভাষায় কথা বলেছি যে এই কাজটি রবীন্দ্রনাথ করবেন। রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন যে ঔপনিবেশিক শক্তি প্রথম যাকে দখল করে সেটা হচ্ছে মানুষের ভাষা, এবং এই ভাষা সমস্তভাবে তারা করায়ত্ত করে থাকে এবং তার ভাষায়, অর্থাৎ আপনি বলছেন বাংলা কিন্তু বলছেন তার ভাষায়, হ্যাঁ। এবং মানুষের মননে এমন একটি অবস্থা তৈরি হয় উপনিবেশের, আমরা দীর্ঘকাল উপনিবেশের মধ্যে ছিল, যদি কেউ ইংরেজি বলে আমরা বলি লোকটা খুব শিক্ষিত, আর ইংরেজি তো ইংরেজি কোর্স করলে 3 মাসের কোর্স করলে বলা যায় শিক্ষিত। এর একটা মানসিকতা আফ্রিকায় এটা কিন্তু সাংঘাতিক ছিল। আফ্রিকায় একজন নারী কামনা করত যে তার পরবর্তী সন্তানটা যেন সাদা চামড়ার হয়, তার জন্য যেন ওদের মতো হয়। এই যে মানসিকতা তৈরি হয়, এটা হয় উপনিবেশ। এটা কঠিন উপনিবেশ ছিল। আফ্রিকার তো 400 বছরের উপনিবেশ লাগেনি, 400 বছর। এবং একটা গ্রামে 15,000 লোক ছিল, মাত্র 3 বছরে 560 জনের হারালো, সব মানুষ মেরে ফেলল। তো এই যে উপনিবেশ, যে আমাদের উপনিবেশের যে শক্তি আমাদের উপরে যে প্রভাব বিস্তার করে, তাতে আমাদের শিল্প, সাহিত্য এবং আমাদের সৃজনশীল সমস্ত কাজে তারা গ্রাস করে তাদের রবীন্দ্রনাথের এই জিনিসটা বুঝতে পেরেছিলেন এবং এই জন্য তিনি ভাষার ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থানে ছিলেন এবং সেইটা থাকার কারণেই তিনি আমাদেরকে একটা ভাষা দিয়ে যেতে পেরেছেন। নজরুল সেই ভাষাকে প্রকাশ করেছেন এবং তার প্রকাশের যে শব্দ, সেই শব্দটি রবীন্দ্রনাথের শব্দ নয়, রবীন্দ্রনাথের ওই জগতের শব্দ নয়। রবীন্দ্রের শব্দ হচ্ছে মানুষের মধ্যে শব্দ, জনসমুদ্রের শব্দ। একটি বৃক্ষ কখনো অরণ্য নয়, একটি বৃক্ষ থেকে অরণ্য তৈরি হওয়ার সম্ভাবনা, অর্থাৎ নজরুল সেই অরণ্যটি তৈরি করলেন এইভাবে, অর্থাৎ মানুষের ভাষাকে মানুষের মধ্যে নিয়ে আসলেন। তো যে সমস্ত কথাগুলো বলেছিলাম আমি, যে রোহান এটা আমরা তার একটা আমরা মানুষ, এই দাবি কেন? আমরা মানুষ নয়, আমরা তো মানুষই, আমরা তো মানুষই, কিন্তু বায়োনেটের হয়ে অমানুষ। এর বিপরীত শব্দটা কি? অমানুষ। অমানুষ হয়েছি বলেই তার সঙ্গে সঙ্গে মানুষ শব্দটি এসেছে এবং এই রোহানের এই মানুষ কবিতার মধ্যে রোহান মানুষকে বিশ্লেষণ করেছেন এবং যে মানুষ মানুষের প্রতি দরদি হওয়া উচিত ছিল, মানুষের প্রতি সহানুভূতি হওয়া উচিত ছিল, মানুষের জন্য যে মানুষের কান্না থাকা উচিত ছিল, সেই মানুষ প্যালেস্টাইনে গাঁজায় নির্মমভাবে হত্যা করেছে। সেই মানুষ, সে ইহুদি হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, আসলে তো মানুষ, সবই তো মানুষ। এবং এই যে মানুষের যে বিপর্যয়, রোহান সে মানুষের বিপর্যয় থেকে উত্তরিত একটি সমাজ, একটি চিন্তা, একটা জীবন, এই কবিতায় চেয়েছে। এখন কবিতাটি কাঠামোবাদী দৃষ্টিভঙ্গি থেকে সেখানে আলোচনা করেছে। কবিতাটি মানুষের বহুরূপী পরিচয় নিয়ে নতুন নির্মাণ করতে চায়। মানুষ যে ঈশ্বরমগ্ন, আবার সেই মানুষই পরনিন্দায় স্পার্শ করে। এই দ্বৈততা কাঠামোবাদী পাঠে বাইনারি সম্পর্ক সৃষ্টি করে। বাইনারি বৈপরীত্য, কন্ট্রাস্ট, একটা থেকে আরেকটা বিভাজন।
ভাষা এমন একটা জিনিস, আমার এখন সময় হয়েছে, আপনি তো এই যদি কথাটা বলেন তাহলে আপনি কি কি ভাববেন যে সমাজের জন্য আমি এখান থেকে চলে যাবো, কিন্তু একটা যদি এভাবে বলে আমার এখন সময় হয়েছে, তার অর্থ হচ্ছে তিনি মৃত্যুর কথা বলতেছেন, তিনি চলে যাবেন এই কথাটি বলতেছেন। এভাবে ভাষা মানে এক এক রকম, বললাম যে ভাষা বহুমাত্রিক এবং বহুভাবে ছড়িয়ে থাকে মানুষের মধ্যে। এক সময় গ্রামে যে বিশেষ করে যশোরের মানুষ কিন্তু সমস্ত কথাবার্তা বলতো, অধিকাংশ মানুষ কথাবার্তা বলতো প্রতিটি আকারে, এবং আমার শাশুড়ি আমাকে একদিন বলতেছে, মানে সেটা প্রাণ বলে সে বলতেছে, আমার বাড়িতে বলছে, এ ওই বেড়ার ওই বেড়ার পোলারে গোসল করতে বল, ভাত হয়েছে, দুপুরের ভাত হয়েছে, খারাপ হবে। তো আমার মনে হচ্ছে এটা তো বলা দরকার থাকে, কিন্তু জামাইরে বল, এটাও সে বললো না, ওই বেটাও বললো না, ওই বেটার পোলারে। মানে কথাটা কিরকম হবে? এটা ভাষা, এই যে ভাষা যে রহস্যময়তা, এই যে ভাষার অদ্ভুতি, আপনি কি 1 মিনিট ভাষা ছাড়া থাকতে পারবেন? কিন্তু এই ভাষা দিয়ে আমাদের শ্বশুর বলতেছে যে এই ভাষার উপরে যে প্রথম যার কাজ, সে বলতেছে যে এই ভাষার মধ্যে এরকম বিভ্রান্তি, এরকমই আছে যে এটাকে একসঙ্গে মানে আবিষ্কার করার কঠিন ব্যাপার। তো যাই হোক, মানুষকে বিশ্লেষণ করে আমরা মানুষ কবিতা আত্মপরিচয়কে ভেঙে নতুন করে নির্মাণ করতে চাই। এখানে যে মানুষ তসবির দানায় ঈশ্বরগণ্য, আর সেই মানুষই পরনিন্দায় ইস্পাত কঠোর অন্যকে বিদ্ধ করে। তাহলে আমি যে বলেছিলাম যে রবীন্দ্রনাথের মানুষ এবং নজরুলের মানুষ, আল মাহমুদের মানুষ, শামসুর রহমানের মানুষ, স্টালিনের মানুষ, গ্রহণের মানুষ, একই মানুষ, এবং এদের এক এক রকম, এক একজনের হাতে এক এক রকম চিত্র, এক এক রকম চেহারা, এক এক রকমের নির্মাণ হয়। এই নির্মাণ দ্বারা আমরা সেই মানুষকে চিনতে পারি। তো এখানে বাইনারিগুলো এরকম মানুষ, অমানুষ, সৃষ্টি, ধ্বংস, নৈতিকতা, অনৈতিকতা, এই শব্দগুলি যদি আপনি পাশাপাশি সাজান তাহলে কিন্তু মূল কবিতাটা বোঝা আর কোনো কষ্ট থাকে না। আমি আর পুরো ইচ্ছে গেলাম, এখানে এত আলোচনার মধ্যে কোনো প্রয়োজন নাই। সে যে কবিতা, তার যে নক্ষত্রের আত্মচিৎকার, এই বইটি আজকে উদ্বোধন হলো। বইটি খুব চমৎকার, হাতে দেখা সুন্দর না? সুন্দর। এবং একই সঙ্গে এই বইটির মধ্যে যে কয়েকটি কবিতা আছে, যতটা বললাম, কিছু ছন্দের কবিতা আছে বইয়ের মধ্যে। তো আমার কাছে তার ম্যাচুরিটি আসতেছে, এবং সেদিন আরেকটু চেষ্টা করলে আমরা ম্যাচিওর এখন কবি খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যাব। এখানে তার যে নির্মাণ, সেটা সব ঠিক আছে, কাঠামো ঠিক আছে, রূপান্তর ঠিক আছে, এবং এখন দরকার প্রতীকী ব্যবহারটা, আপনার উপমার ব্যবহারটা, এটা ইয়ে করা, আত্মস্থ করা। কারণ যে আমি ইসলাম বলে গেল না একটা কথা, যে একটা আড়াল আছে কবিতার মধ্যে, একটা আড়াল থাকে এবং থাকে, সেটা আবিষ্কার করা যায়। এই আড়াল অনাবিষ্কৃত থাকবে না যখনই আমরা বাইনারির মধ্যে প্রবেশ করবো। আমরা কবিতাটা দেখে শব্দগুলি একদিকে ভাগ করে যদি আমরা কোনো উৎসাহী পাঠক কবিতা বুঝতে চাই, তাহলে তাকে এই ফর্মুলা অবশ্যই ফলো করতে হবে, যে আমি এই কবিতাটা বুঝতে চাই, কবিতা কি লিখছে, তাহলে সে নিজে পাঠ করতে পারবে। কবিতা খোলে পাঠের মধ্যে, পাঠ ছাড়া একবার চোখ খুলিয়ে গেলে আপনি কবিতা বুঝতে পারবেন না। কারণ কবিতা তো একটা ফাইন আর্ট, একটা উচ্চতর শিল্প। এই উচ্চতর শিল্প বুঝতে হলে কারণ ব্যক্তির সঙ্গে মানুষের যোগাযোগটা বেশি,
মনোগত যোগাযোগ এর মধ্যে বেশি থাকে। থাকার কারণে আপনাকে তার আবিষ্কারটা করতে হবে, মনটাকে আবিষ্কার করতে হবে। একটা আলহামদুলিল্লাহ একটা ভালো কথা বলেছে যে কোনো কবিতা আলোচনা করতে গেলে সেই কবিকে জানার প্রয়োজন আগে। ওই কবির জীবনযাপন, চলাফেরা, ব্যবহার, আচার, অভ্যাস, রুচি ইত্যাদি সম্পর্কে যদি আপনার সম্যক ধারণা থাকে তাহলে তার কবিতা সহজভাবে বুঝে নেওয়া যায়। এটা কিন্তু সে খুব ভালোই বলেছে এবং ভালো কথা বলেছে। আমি অনেকটা দেখেছি আলোচনা করতে গিয়ে, আমি অনেকের কবিতা আলোচনা করতে দেখেছি যে আসলে দূর থেকে আলোচনা করলে আসলে ওই কবিতাটি বলা যায় তার যে কবিতা লেখার সময় তার মনে কোন ধরনের কারণ এবং কোন ধরনের কার্যক্রম ছিল সেটা আবিষ্কার করা একটু কঠিনই হয়ে যায়। শুধু আমরা শব্দের অর্থ এবং শব্দের সঙ্গে শব্দের পরম্পরা এবং শব্দের সঙ্গে শব্দের সম্পর্ক এবং শব্দকে ব্যবহারের ক্ষেত্রে তার পারদর্শিতা, পারঙ্গমতা ইত্যাদি দেখে আমরা বলতে পারি যে কবিতাটি সমস্ত দিক থেকে সুন্দর হয়েছে। এই কবিতার বহু ভালো কবিতা এই বইয়ের মধ্যে আছে এবং রোহান ভালো লিখছে, ভবিষ্যতে সে আরো ভালো লিখবে এটাই আমি প্রত্যাশা করি এবং রোহানকেও আমি ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আর বিলম্বে আসার জন্য আমাদের বন্ধু, আমাদের স্টালিনকে ধন্যবাদ জানাই। আর যারা চলে গেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ খুবই ব্যস্ত ছিল, রাত্রিও মারা গেছে, সেটা এসেছে এবং তার সাথে ধন্যবাদ দিই। আর বাদ বাকি যারা আছেন এখন আসেন, এখন শুনতে চাচ্ছেন, তারা পরবর্তী শুনে নেন। আমি এটা বলছি যে মনিরুজ্জামান রোহান কবি, তার মধ্যে একটা কবি মন আছে এবং কবিতা লেখার ইচ্ছা আছে এবং কবি এই শব্দটি অনেকেই শুনতে চায়। আমি আর একটা কথা বলি যে কোনো কাজ কিন্তু পৃথিবীতে কোনো কাজ সংগঠন ছাড়া হয়, সংঘবদ্ধ না হলে কোনো কাজ হয়নি। বৌদ্ধ ধর্ম প্রচার হয়েছে সঙ্গের মধ্য দিয়ে, ইসলাম ধর্ম প্রচার হয়েছে সঙ্গের মধ্য দিয়ে মসজিদে বসে, খ্রিস্টান ধর্ম প্রচার হয়েছে তাদের ঈদে বসে, তাদের বহু সংগঠন তাদের কষ্ট হয়েছে, লড়াই করতেছে ধর্মদের মধ্যে। হ্যাঁ, এবং এইভাবে পৃথিবীতে যত কিছু সব কিছু সংগঠনের মধ্য দিয়ে হয়েছে। সংগঠনের মধ্য দিয়ে হওয়ার যুক্তিটা হলো এই যে আপনার লজিক এবং কাউন্টার লজিক তৈরি করার সুযোগ ওখানে থাকে। এখন আমি এটা কবিতা পছন্দ করছি আর একজনটা পছন্দ করলো না, কেন করলো না তার ব্যাখ্যা তো সে দেবে এবং একই সঙ্গে আমি পছন্দ করছি আমারও ব্যাখ্যা আছে, তার থেকে কবি কিন্তু শুনবারও সুযোগ আছে এবং বলবারও সুযোগ আছে। আজকে যে আমাদের সভাপতি পরিষদ চালাচ্ছেন, একটি সংগঠন চালাচ্ছেন বাংলাদেশ লেখক পরিষদ, তাই না? এই নাম না বাংলাদেশ লেখক পরিষদ দীর্ঘদিন ধরে চালাচ্ছেন। তিনি যদি এরকম মাঝে মাঝে আপনার এই কবিতা পাঠ, কবিতা আলোচনা, শুধু কবিতা পাঠ না, শুধু কবিতা পাঠ, কবিতা তো শুধু একটা দিয়ে তৈরি হয় না, কবিতা তৈরি হতে বহু রকম ম্যাটেরিয়ালস লাগে এবং শিল্প, সাহিত্য, এই সমস্ত ধারণা, রাজনীতি, হ্যাঁ, সমাজনীতি, আমাদের উপনিবেশের নীতি এবং এই যে নতুন করে আবার উপনিবেশ তৈরি হয়েছে, এই যে হচ্ছে কেন হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক, সমাজের সঙ্গে একজনের সঙ্গে আরেকজনের অর্থনৈতিক সম্পর্ক কি আছে, কিভাবে গড়ে উঠতেছে এবং কিভাবে একজন আরেকজন দ্বারা এক্সপ্লয়েটেড হচ্ছে, একটু মজার ব্যাপার। শোনেন, আমি তো অবাক হয়ে গেছি। আমি 500 টাকা দিয়েছি ট্যাক্সিওয়ালার, 150 টাকা ভাড়া, সে আমাকে 350 টাকা ফেরত দেবে। তা আমি তার মাথার মধ্যে এত বড় একটা টুপি আর মুখের মধ্যে এতগুলো দাড়ি, অথবা আমি তো তাকে সন্দেহ করতে পারি না, সে টাকা হাত দিয়ে খবর নেই। পরে এখানে আইসা টিকার মাধ্যমে টাকা সে আমাকে 200 টাকা দিচ্ছে, আপনার 300, 150 টাকা, আরো 150 টাকা মাইনে দিচ্ছে। তো ভালো চিন্তা পুরো মানুষের সমস্যা হয়। কবিতা আলোচনার মধ্যেই হয়, কবিতা পরস্পর আমরা উল্লেস করতাম, এই উল্লেসের মধ্যে আমরা এই কাজটা করেছি
এবং সেখান থেকে আমরা সমুদ্রগুপ্তকে পেয়েছি, সেখান থেকে মনুষ্যকে পেয়েছি, সেখান থেকে রেজাউদ্দিন ইসলামকে পেয়েছি, সেখান থেকে দারা মাহমুদকে পেয়েছি, সেখান থেকে আমি তৈরি হয়েছি। এরকম আরো অনেক লোক উপকৃত হয়েছে। কেন হয়েছে? কঠিন সমালোচনা হতো, ওকে বলা হয়তো ধোলাই, বুঝছেন, ধোলাই দিয়েছে। অর্থাৎ এইটা না হওয়া পর্যন্ত শিল্প কখনো বিকশিত না। আপনার যে ফ্লোরেন্সে যে গেটটা করেছিলেন লাগছিল 53 বছর। যে ব্যক্তি কোথায় করেছিল ফ্লোরেন্সের গেট যায় 53 বছর বসে দেখতে দরজা তৈরি হয়েছে, এবং এই দরজাটা এই দরজাটা তৈরি করার পরে মাত্র 2 বছর মধ্যে বেঁচে ছিলেন। দরজাটা তৈরি করার পরে যখন এটা ওপেন করা হয়, তখন ইতালির মানুষ, ফ্লোরেন্সের মানুষ বলছে, ইয়েস, দিস ইজ আওয়ার প্রাইড। এই যে সমস্ত মানুষ একত্র হলো এবং সমস্ত মানুষ সমস্যায় বলল, হ্যাঁ, এটাই আমাদের সম্মান, এটাই আমাদের প্রেস্টিজ, এটাই আমাদের অহংকার। শিল্প এভাবে মানুষকে একত্রিত করে। সবাইকে ধন্যবাদ। আমি বেশি বলবো না।